আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মুরব্বীদের মুখে ছোটবেলায় শুনছি আর কি, এখন অবশ্য মুরব্বীও কম, শোনাও হয় কম, যে বাঙালি জাতিরে মাইরের উপর ওষুধ নাই। আপনি এই জাতিরে যতই সোনা জাদু মনা ভালোবাসা দিয়ে কথা বলেন, এই জাতি আসলে দিন শেষে আপনাকে খুব বেশি মূল্যায়ন করবে না। যখন কানে গালে মিলিয়ে কষা থাপড় চটকানা দেওয়া হয়, মাঝে মাঝে সেগুলাই কাজে দেয়। কেন এতগুলা কথা? যে মেজর সিনহা হত্যাকাণ্ডের অন্যতম তিন যে আসামি, এর মধ্যে প্রধান যেই আসামি এসআই লিয়াকত, মার্ডারার কিলার, তো আপনারা জানেন যে তাকে এই মুহূর্তে র্যাবের রিমান্ড রুমে রাখা হয়েছে। গতকালকে সহ মনে হয় 5 দিন যাচ্ছে তাদের এই রিমান্ডের। তো এই রিমান্ডে সে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আহ, তথ্য দিচ্ছে। তার বক্তব্যগুলা তার নিজের বক্তব্যের সাথেই সাংঘর্ষিক, প্লাস তার যেই ওই ঘটনার দিন অপারেশনের সময় তার সাথে যে বন্ধু ছিল, ছেলেটার নাম হচ্ছে যে আপনার নন্দদুলাল রক্ষিত, তার বক্তব্যের সাথে বা মামলার এজাহারের সাথে। তো কেন তিনি আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন? বলা হচ্ছে তিনি মানসিকভাবে অসুস্থ, এটা তার পরিবারের মাধ্যমে নাকি দাবি করা হয়েছে। বাট তারা ভালো করে ধইরা বাটাম দিলে ও অসুস্থ টসুস্থ সব যাইয়া সত্যি কথা করগড়াইয়া বলে দিবে, এটা আমার মনে হয়। তো জিজ্ঞাসাবাদের পঞ্চম দিন শেষে র্যাবের একটি অসমর্থিত সূত্র সেটার মাধ্যমে জানানো যেটা হয়েছে, যে এসআই লিয়াকত এখন কয়েকটা ভাষ্য বলছেন। যে আমরা বিস্তারিত বলছি, প্রথম ভাষ্যটা এটা তার থেকে, যেটা সেটা হচ্ছে যে এই মামলায় পুলিশবাদী যে তিনজন আসামি, যদিও আমরা অলরেডি জানি যে তারা আসলে পুলিশবাদী সাক্ষী ছড়ি, যারা তাদেরকে জোরপূর্বক প্রতারণাপূর্বক এই মামলার মধ্যে সাক্ষী করা হয়েছে। বাট এসআই লিয়াকতের কথা হচ্ছে যে এই তিনজন সাক্ষী প্রথমে ডাকাত হিসাবে বাহারছড়া তদন্ত কেন্দ্রে তারা ঘটনার দিন ফোন করেন, আর তাদের ফোন পাওয়ার পরেই সাথে সাথেই, আর এই সাক্ষীরা নাকি অতীতে বিভিন্ন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করেছে। তো তারা সেই কারণে এই ঘটনাকে বিশ্বাস করে সিভিল ড্রেসে তার সাথী নন্দদুলাল রক্ষিতকে নিয়ে তারা বের হয়ে যান সেদিন সন্ধ্যায়। এরপরের ঘটনাটা হচ্ছে যে এপিবিএনের চেকপোস্টের শেষ প্রান্তে তারা ড্রাম ফালাইয়া ওনার গাড়ির গতিরোধ করে। আর ডাকাত সন্দেহে এস এ মেজর সিনহার গাড়ি সিগন্যাল দেওয়ার পরে তিনি বের হওয়ার সাথে সাথেই তাকে গুলি করেন। কেন? তার কাছে মনে হয়েছে যে তাদের কাছে অস্ত্র আছে, ডাকাতরা গুলি করতে পারে। বা তিনি আবার আরেক বক্তব্যে বলছেন, অতীতে দেওয়া যে বক্তব্যগুলো, যে ওইখান থেকে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, সেই কারণে তিনি পরপর গুলিগুলা করেছেন। এটা হচ্ছে তার একটা স্টেজ অফ বক্তব্য। আর ওই দিন মেজর সিনহাকে যে পিস্তল থেকে, আগ্নেয়াস্ত্র থেকে ফায়ার করা হয়, বলা হচ্ছে যে সেটা 9mm বারের একটা পিস্তল। তবে এই পিস্তলটা কি নন্দরক্ষী দুলালের নাকি এসআই লিয়াকতের, সেটাও নাকি তিনি কনফার্ম না। যদিও এই পিস্তলটা অলরেডি তদন্ত কর্মকর্তা র্যাব যিনি আছেন তারা হেফাজতে নিয়েছেন, তারা এটা সম্পর্কে আরও যাচাই বাছাই করবে যে কেন আসলে 1-2 মিনিটের ভিতরে এই ফায়ারিং করা হলো। সে হলো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মেজর সিনহাকে যখন 4 রাউন্ড গুলি করার পরে তার মৃত্যু হলো না, তাকে যখন আপনার অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেইখানে গাড়ির ভিতরে কেন তিনি সজ্ঞানে আরও 2টা বুলেট মেজর সিনহার শরীরে ঢুকিয়ে দিলেন? তখন তার যে বক্তব্য, যে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তিনি আসলে ভয় পেয়ে গেছিলেন, বুঝতে পারেননি, মানে এই ধরনের কথাবার্তা, আনপ্রফেশনাল কথাবার্তা, এগুলো আসলে কোনোটাই মামলার সাথে আমার মনে হয় যে আবেগ সাবেগ দিয়া দেখার সময় নাই। ভালো করে ধইরা তার ঝুলাইয়া উল্টা ল্যাংটা করে পিটাইলে হয়তো অরিজিনাল ঘটনাটা বের হবে। কারণ এইভাবে তো আসলে মানে তার এই উল্টাপাল্টা কথাবার্তার কারণে জাতি এখনো একই জায়গায় আটকে রয়েছে। এদেরকে পিটাইয়া ভালো করে আরও নতুন তথ্য আমার মনে হয় র্যাবের বের করা জরুরি। তাদের কাছে ইনফরমেশন ছিল অথবা তাদের কাছে ডাটা ছিল যে এই গাড়িতে করে মাদকদ্রব্য পাচার বা সন্ত্রাসীরা যাচ্ছে বা ডাকাতরা যাচ্ছে। এখন র্যাবের যিনি তদন্ত কর্মকর্তা আছেন তারা যেটা আমাদেরকে মানে আমাদের পত্রিকাগুলোতে বলছেন, যে মেজর সিনহা যে গাড়িতে করে যাচ্ছিলেন সেটা নাকি এলিয়ান ব্র্যান্ডের একটা গাড়ি, তো অনেক এক্সপেন্সিভ দামি গাড়ি। এখন সেই গাড়িতে করে একজন ডাকাত আসলে সচরাচর চলাফেরার কথা না। মাদক পাচার অনেক সময় হইতে পারে। তো র্যাবের প্রশ্ন হচ্ছে যে যদি এটার মধ্যে ডাকাত থাকতো বা গাড়িটা দেখাতো, তার বোঝা উচিত ছিল, তাকে থামানো দরকার ছিল। সেইখানে হয়তো ধস্তাধস্তি হইতে পারতো, মারামারি হইতে পারতো, একটা পর্যায়ে একদম এক্সট্রিম পর্যায়ে লেভেলে গেলে তখন হয়তো সেখান থেকে ফায়ারিং করার বিষয়টা খুব স্বাভাবিক ছিল। বাট এখানে 1 মিনিটের মধ্যেই এই যে বিষয়টা, সেটা কিন্তু অনেকটাই সাংঘর্ষিক। আবার কখনো বলছেন যে তিনি আসলে বিষয়টা বুঝতে পারেননি, তিনি মেজর সিনহার পরিচয় জানতে পারেননি, বা ডাকাত সন্দেহে ওই মুহূর্তে নিজের প্রাণ বাঁচানোর জন্য
তিনি আসলে গুলি করে বসে আছেন। তো এইরকম নানান ধরনের কথাবার্তা তিনি বিভিন্ন সময় বলছেন, আবার কখনো বলছেন পুলিশের যেই মামলার এজাহারে বিষয়টা আছে সেটাই সঠিক। তো আরেকজন কালপ্রিট যে ওসি প্রদীপ দাস, আপনারা জানেন যে এই মুহূর্তে সেও রিমান্ডে আছে। দর্শক, আপনাদেরকে গত পরশুদিন মনে হয় একটা আপডেটিং দিয়েছিলাম যে ওসি প্রদীপের যে ব্লুটুথ ওয়াইফ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি চুমকি বৌদি, তার নামে কিন্তু আজকে মামলা করা হয়ে গেছে দুদকের পক্ষ থেকে। তবে তিনি মেজর সিনহা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, সেটা না। দুদকের মামলা তো বুঝতেই পারছেন যে অবৈধ সম্পদ। এখানে আপনার দৃশ্যত কাগজপত্রে যেই অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে যে 3 কোটি সামথিং 95 লক্ষ বা 4 কোটির কাছাকাছি, কিন্তু আমার মনে হয় দুদক যদি আরও ভালো করে একটু ইনভেস্টিগেশন করে এটা 3 কোটি 4 কোটি না 300 400 কোটি হবে। কারণ ওসি প্রদীপের তার নিজের বোনের বাড়ি পর্যন্ত সে দখল করে রাখছে, আর ওই বাড়িটার দামই আছে 18 কোটি টাকা। এটা অনেকেই জানে না, এটা একটা ভিডিও ফুটেজ আছে যে তার বোন মানে সৎ বোন আর কি, তার সৎ বোন ছিল, তাদের পৈতৃক যে জায়গা সে জোর করা দখল করে রাখছে। ইভেন কত বড় হারামি সে, তার বোনকে দমানোর জন্য তার যে নিজের ভাগিনা আছে, আপন ভাগিনার নামে সে আপনার নারী নির্যাতন মামলা দিয়ে রাখছে, ভাগ্নি জামাইয়ের নামে মামলা দিয়ে রাখছে, বোনের নামে মামলা দিয়ে রাখছে। আর তাদের যে বক্তব্য ছিল ওসি প্রদীপ সম্পর্কে শুনলে আপনি আশ্চর্য হবেন। তারা মনে হয়েছে যে অনেকটাই খুশি, কারণ এতটাই জুলুম নির্যাতন সে করছে, তার এই জুলুম নির্যাতনের হাত থেকে কেউ বাদ যায়নি। ইভেন তাদের পৈতৃক আরও কিছু সম্পত্তি আছে। বোঝা যাচ্ছে যে প্রদীপের বাপ মেবি 2 বিয়ে করেছিলেন, তো তিনি হয়তো আগের দিনের সম্পদশালী মানুষই ছিলেন যতটুকু বোঝা যাচ্ছে। তো সেই সম্পদগুলাকে সে এবং তার আরও বাকি ভাইরা, আমি শুনছি বোনদের দাবি আর কি, উনি যেহেতু সৎ বোন, সবাই মিলা তারা হরফ করছে। তবে তাদের লাস্ট যে বাড়িটা 18 কোটি টাকা, ওই বাড়িটার দাম এখন জায়গার মূল্য সহ, সেই বাড়িটা ওসি প্রদীপ নিজে দখল করে সেখানে তাদের ভাড়াটিয়া দিচ্ছে, আর তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তারা এখন নিজেরাই ভাড়া বাসায় থাকে, আর প্রতিনিয়ত গিয়া থানায় আপনার নিয়মিত কি কয়গুলারে যে হাজিরা দিতে হয় বিভিন্ন করা প্রদীপের মানে অনৈতিক মামলাগুলোর কারণে। এই হারামির একটু ভালো করে আমার মনে হচ্ছে খোঁজখবর নেওয়া দরকার। তার সম্পদ আরও বিশাল আছে, তার নামে এলাকাতে বেশ কিছু মাছের পুকুর সে দখল করে আছে। এখন হয়তো অনেকে ভয়ে মুখ খুলতেছে না, কেন যে প্রদীপ সাহেব আপনি বের হয়ে আসে। বাংলা ছবিতে দেখা যায় যে কখনো যদি কোনো গুন্ডা আটকানি খায় আর জাতি তাইয়া কেউ যদি এখানে সাক্ষী দেয়, আইসে প্রথমে সে সাক্ষীরে মারে। আর অলরেডি এরকম 2-4টা ঘটনায় কিন্তু ওসি প্রদীপের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তারা কিন্তু আপনার একটু তো ঝামেলায় আছে, সেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। তারপরে যাক, অবশেষে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টাকে সুন্দরভাবে কন্ট্রোল করা হচ্ছে, যারা সাক্ষী আছেন তাদের নিরাপত্তার বিষয়টা। তো দর্শক, চলে যাচ্ছি। আর যাবার আগে র্যাবের উদ্দেশ্যে 2টা কথা আর কি। ভাই, আমরা গরিব মানুষ, আমরা গরিব জাতি, আপনাদের উপরে আমাদের যথেষ্ট ট্রাস্ট আছে। আমরা শুনছি পুলিশের রিমান্ডেই নাকি মানুষ ধরেন মুখ খোলে, কাঠের মূর্তিও কথা বলে। হ্যাঁ, তো নিশ্চয়ই আপনাদের কাছে এই ইনভেস্টিগেশনটা আমার মনে হয় যে আপনাদের জীবনের সবচেয়ে সেরা ইনভেস্টিগেশন, আর যেটার জন্য পুরা জাতি আপনাদের উপর ট্রাস্ট এবং ডিপেন্ড করতেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।